Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা WBCS প্রিলিমস পরীক্ষার ইকোনমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো WBCS প্রিলিমসে ইকোনমি এবং পলিটি থেকে 25 মার্কস থাকে আউট অফ 200। তো কিছু কিছু বছর ইকোনমি থেকে বেশি প্রশ্ন আসে, আবার কোনো বছর পলিটি থেকেও বেশি প্রশ্ন দিয়ে দেওয়া হয়, কোনো ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ব্যাপার নেই। তো যাই হোক, WBCS 2004 থেকে 2023 লেটেস্ট যে এক্সাম হয়েছে, তো এই 20 বছরে ইকোনমি থেকে প্রায় 226টা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো সামনে তোমাদের 2024 সালের WBCS প্রিলিমস পরীক্ষা রয়েছে। তো আশা করি সেই পরীক্ষার জন্য ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে, কারণ যে কোনো পরীক্ষার আগে তার প্রিভিয়াস ইয়ার করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে বুঝতে পারবে কত প্রশ্ন রিপিট হয়। প্রতি বছরই মোটামুটি 200টা প্রশ্নের মধ্যে 25-30টা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেও থাকে, কখনো কখনো তার থেকেও বেশি। তো যে কোনো পরীক্ষায় 1 নাম্বারের গুরুত্ব অনেক। তো সেক্ষেত্রে তোমরা যদি 30-35 নাম্বার কমন পাও, তো তার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। যাই হোক, অনেক কথা হলো, চলো আমরা ক্লাসে চলে যাই। এবার ইকোনমির আগে আমরা সব সাবজেক্টের কিন্তু প্রিভিয়াস ইয়ার লাস্ট 20 ইয়ার্স করেছি। তো প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, লাস্ট 20 ইয়ার্সের জিওগ্রাফি, ইংলিশ, স্ট্যাটিক জিকে, পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি সমস্ত ক্লাস কিন্তু ফ্রিতে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এবং এই 9টি ক্লাসের PDF তোমরা যদি কালেক্ট করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। PDF প্রাইস অনলি 50 রুপিস রাখা হয়েছে, তো তোমরা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবে। তো চলো এবার আমাদের ক্লাসে চলে যাই, দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে। তো 2004-এর প্রথম প্রশ্ন রয়েছে, দ্য আর্লিয়ার নেম অফ WTO ওয়াজ। তো WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার পূর্বের নাম কী ছিল? তো WTO তার পূর্বের নাম ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডস, ঠিক আছে, যেটা কিন্তু 1995 সালে WTO-তে পরিণত হয়। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে WTO তার হেডকোয়ার্টার কোথায়, কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 2, দোজ হু বেনিফিট ফ্রম ইনফ্লেশন আর। তো ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে যারা উপকৃত হয় তারা কে? তো ক্রেডিটর, যারা ঋণ বা ধার দেয়, ডেপ্টর অর্থাৎ যারা কোনো লোন সেটা গ্রহণ করে, ঠিক আছে, ওয়েজ আর্নার নাকি স্যালারিড ক্লাসেস। তো সঠিক উত্তর আমাদের হবে কিন্তু ডেপ্টর বা যারা ঋণ আর নেয় তাদের কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু উপকৃত হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এবং সবথেকে বাজেভাবে যদি এফেক্টেড হয় সেটা কিন্তু যারা ফিক্সড স্যালারি পায় সেই ক্লাসটা। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 আমাদের ডান। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 3, দ্য প্লেস হোয়ার ব্যাঙ্ক সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেইমস অ্যান্ড অ্যাকাউন্টস ইজ নোন অ্যাজ এ। তো ব্যাংক যেখানে তাদের যে পারস্পরিক দাবি এবং হিসাব নিষ্পত্তি করে সেই স্থানকে বলা হয় ক্লিয়ারিং হাউস। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4 বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং এস্টিমেটস দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। তো ভারতের ন্যাশনাল ইনকামকে এস্টিমেট করে কে? তো আমরা 2004-এর প্রশ্ন করছি, সঠিক উত্তর আমাদের হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। বর্তমানে এই উত্তরটা কিন্তু হয়ে যাবে NSO, ঠিক আছে, কারণ CSO এবং তার সাথে NSSO এই দুটো অর্গানাইজেশন যুক্ত হয়ে কিন্তু বর্তমানে NSO-তে পরিণত হয়েছে, যেটা ভারতের ন্যাশনাল ইনকামকে এস্টিমেট করে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 5, দ্য ইন্ডেক্স অফ পভার্টি ইজ প্রিপেয়ার্ড বেসড অন। তো দেখো, দারিদ্র্য সূচক বা পোভার্টি ইন্ডেক্স এটা তৈরি করা হয় কিসের ওপর বেস করে? অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে সাবসিস্টেন্স লেভেল অফ কনজামশন এক্সপেন্ডিচার।
তো মানুষ যেটা তাদের যে জীবিকা নির্বাহের জন্য যেটা ব্যয় করছে, ঠিক আছে, তো সেটার ওপর বেস করে কিন্তু পভার্টি ইন্ডেক্স প্রিপেয়ার করা হয়। তো 5-এর উত্তর আমরা করলাম অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যান। তো নিচের কোনটি অ্যানুয়াল প্ল্যানের পিরিয়ড? তো 1966 থেকে 1969 এই সময়কালটা কিন্তু ছিল প্রথম অ্যানুয়াল প্ল্যানের সময়। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 7, ইন্ডিয়া হ্যাজ লার্জেস্ট ভলিউম অফ এক্সপোর্ট ট্রেড উইথ। তো ভারত তার সবথেকে বেশি রপ্তানি বাণিজ্য রয়েছে কোন দেশের সঙ্গে? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার এ, আমেরিকা। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 8, আইআরডিপি স্ট্যান্ডস ফর। তো আইআরডিপি তার ফুল ফর্ম রয়েছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা কিন্তু লঞ্চ করা হয়েছিল 1978-এ। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 9, দ্য আইটেম দ্যাট আর্নস দ্য ম্যাক্সিমাম ফরেন এক্সচেঞ্জ ফর ইন্ডিয়া ইজ। তো ভারতের জন্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য বর্তমানে এটা রয়েছে রিফাইন্ড পেট্রোলিয়াম। তো আমরা কারেন্ট যেটা রয়েছে সেটাই মনে রাখবো। তো রিফাইন্ড পেট্রোলিয়াম প্রত্যেকেই মনে রাখবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ এস্টিমেটিং দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি। তো দেখো ন্যাশনাল ইনকাম সেটাকে এস্টিমেট করার বিভিন্ন মেথড রয়েছে, প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট মেথড কিন্তু নেই। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে, কারণ এখানে নট বলেছে, এটা আমাদের খেয়াল করতে হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 11, ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা 2005-এর প্রথম প্রশ্ন। ইন ইন্ডিয়া 14 মেজর কমার্শিয়াল ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার। তো দেখো ভারতবর্ষে 14টি কমার্শিয়াল ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কোন বছর? তো 1969, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 12, ইন হুইচ প্ল্যান ওয়াজ দ্য টার্গেট অফ ডেফিসিট ফাইন্যান্স টেকেন অ্যাজ 0। তো দেখো কোন 5-ইয়ার প্ল্যানের সময় টার্গেট অফ ডেফিসিট ফাইন্যান্স কিন্তু 0 করা হয়েছিল? তো সঠিক উত্তর আমরা করব 7th 5-ইয়ার প্ল্যান 1985 থেকে 1919। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 13, ফ্রম হুইচ ইয়ার দ্য পলিসি অফ গ্লোবালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ বিন ফলোড। তো ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে গ্লোবালাইজেশনের পলিসি কোন সাল থেকে শুরু করা হয়? তোমরা প্রত্যেকেই জানো এলপিজি পলিসি, এটা অবশ্যই এসছে 1991-এ। অপশন সি আমরা কারেক্ট অপশন করব। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 14, হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিং। তো আমাদের ভারতবর্ষের যে প্ল্যানিং রয়েছে তার কোনটি উদ্দেশ্য নয়, নট অ্যান অবজেক্টিভ? তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেটা সমস্ত দেশেরই কিন্তু লক্ষ্য থাকে এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও সেম। পপুলেশন গ্রোথ কিছু কিছু ক্ষেত্রে এটা এইম থাকলেও আমাদের দেশের জন্য অবশ্যই নয়, কারণ আমাদের দেশ এমনিতেই কিন্তু লার্জেস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা অপশন বি সঠিক উত্তর করব, ইট ইজ নট এ অবজেক্টিভ। ওকে, তো অপশন নাম্বার বি আমরা কারেক্ট অপশন করলাম। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 16, দ্য ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার। তো ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন 5-ইয়ার প্ল্যানকে করার জন্য কিন্তু এটা এস্টাবলিশ হয়েছিল 1950-তে 15th মার্চ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 17, ইন দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 ইন্ডাস্ট্রিজ ওয়ার ডিভাইডেড ইনটু। তো 1956 সালে যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল সেখানে ইন্ডাস্ট্রিকে 3টি ক্লাসে ভাগ করা হয়। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18, হুইচ আউট অফ দ্য ফলোয়িং ক্যান বি লেভিড বাই দ্য স্টেট গভর্নমেন্ট।
তো স্টেট গভর্নমেন্ট আরোপ করতে পারে নিচের কোন ট্যাক্স? ইনকাম ট্যাক্স, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে পড়বে। ওয়েলথ ট্যাক্সও সেম। এবং দেখো ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আরোপ করতে পারে, কিন্তু ট্যাক্স অন প্রফেশন এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 18। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 19। অপারেশন বর্গা রেফার্স টু। তো অপারেশন বর্গা বলতে আমরা কোন প্রোগ্রামকে বা কোন ইনিশিয়েশন যেটা হচ্ছে কোন ইনিশিয়েট নেওয়া হয় এই ক্ষেত্রে সেটা আমরা দেখব। তো অপারেশন বর্গা এটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু লঞ্চ করা হয়েছিল 1978-এ। এবং এই প্রোগ্রামে কিন্তু আমরা দেখব যে যাদের জমি ছিল না, ঠিক আছে, জমিহীন কৃষক যারা ছিল তাদের কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড কিন্তু এই অপারেশন বর্গার মাধ্যমে করা হয়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 19। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 20। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড সেলিং শেয়ার্স অফ সিলেক্টেড পাবলিক সেক্টরস ফ্রম দ্য ইয়ার। তো দেখো যে সমস্ত পাবলিক সেক্টরগুলো ছিল কিছু কিছু সিলেক্টেড, তো তার যে সেলিং, তাদের শেয়ারের সেলিং বা বিক্রি শুরু করেছিল কত সাল থেকে? তো 1991-এ আমরা দেখলাম এলপিজি ফরম্যাট, সেখানে আমরা প্রাইভেটাইজেশন পেলাম। এবং 1996 অগাস্ট থেকে কিন্তু এই কিন্তু আমরা দেখব কি সেলিং শেয়ার কিন্তু শুরু হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব 2006 সালের প্রশ্নগুলো। প্রথমেই রয়েছে 21, হোয়াট ইজ মিন্ট বাই ল্যাম্পস। তো ল্যাম্পসের অর্থ কী, অর্থাৎ ফুল ফর্ম কী রয়েছে দেখো, লার্জ সাইজড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 22, ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া বিগিনস ইন দ্য ইয়ার। তো আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 সালে। 1950 সালে আমরা দেখলাম যে প্ল্যানিং কমিশন সেটা এস্টাবলিশ হলো, এবং নেক্সট ইয়ার 1951 সালে কিন্তু প্রথম 5-year প্ল্যান এলো 1951 থেকে 1956 সাল, এই টাইম পিরিয়ডের মধ্যে। তো 22 আমাদের হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 23, দ্য অবজেক্টিভ অফ ট্রাইসেম ইজ। তো ট্রাইসেম তার উদ্দেশ্য কী? তো দেখো রুরাল ইউথ, যারা গ্রামের যুবক রয়েছে তাদের সেলফ এমপ্লয়মেন্টের জন্য ট্রেনিং কিন্তু ছিল ট্রাইসেমের উদ্দেশ্য। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 24, অপারেশন বর্গা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন। আমরা দেখলাম কি অপারেশন বর্গা 1978 সালে ওয়েস্ট বেঙ্গলে চালু করা হয়। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 25, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্টেড ইন। তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা শুরু হয় কিন্তু 1952 সালের 2 অক্টোবর, এবং সেই সময় কিন্তু ফার্স্ট 5-year প্ল্যান চলছিল। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হলো 25। নেক্সট আমরা দেখে নেব 26, আইআরডিপি স্ট্যান্ডস ফর। তো আইআরডিপি এর অর্থ আমরা পেলাম ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশন নাম্বার এ। আর 27 রয়েছে, ফ্রম হুইচ ইয়ার দ্য পলিসি অফ গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ বিন ফলোড। তো দেখো গ্লোবালাইজেশন আমরা পেলাম 1991। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ মিন্ট বাই সেবি। তো সেবির ফুল ফর্ম কী রয়েছে দেখো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। সেবি থেকে প্রচুর প্রশ্ন আমরা পাই, দেখবে প্রচুর প্রশ্ন রিপিট হয়েছে এখান থেকে। তো 28-এর উত্তর আমাদের হলো অপশন নাম্বার ডি। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 29, হোয়াট ইজ মিন্ট বাই ট্রিপস। তো ট্রিপস বলতে কি বোঝায়? তো ট্রিপস বলতে আমরা পাবো দেখো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 30 বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক বা কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? তো এটা কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক কখনো করে দিও না, সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরবিআই। তো আমরা একটু ফাস্ট করছি যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো 30 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 31। ইউরো ইজ দ্য কারেন্সি অফ। তো ইউরো এটা কোন দেশের মুদ্রা? ইউএসএ। ইউএসএ আমরা প্রত্যেকেই জানি ডলার। ইউকেতে ব্যবহার করা হয় পাউন্ড। ইউরোপিয়ান ইউনিয়নের যারা মেম্বার কান্ট্রি রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু কারেন্সি রয়েছে ইউরো। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং জাপানের কারেন্সি কিন্তু রয়েছে ইয়েন, তোমরা প্রত্যেকেই জানো। তো অপশন সি আমরা কারেক্ট অপশন করলাম। নেক্সট রয়েছে 32। জহর রোজগার যোজনা ইজ মেন্ট ফর। তো জহর রোজগার যোজনা 1989-এ লঞ্চ করা হয়েছিল। তো এর উদ্দেশ্য কি? ঠিক আছে, তো এর উদ্দেশ্য যারা রুরাল আনএমপ্লয়েড রয়েছে, ঠিক আছে, গ্রামে যারা বেকার রয়েছে তাদের এমপ্লয়মেন্ট দেওয়া কিন্তু এর উদ্দেশ্য। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে 32। নেক্সট আমরা দেখব 33, 2007-এর প্রথম প্রশ্ন। তো 33 বলেছে হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ এরিয়া আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তো দেখো নিচে 4টি অপশন রয়েছে, তার মধ্যে কোনটি ট্রু নয়। তো প্রথমেই রয়েছে মার্জিনাল ফার্মস ডিক্রিজড। তো মার্জিনাল যে প্রান্তিক যে ফার্মগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেটা কি করছে? ডিক্রিজ করছে। এটা কিন্তু ট্রু, তাই জন্য এটা কিন্তু আমরা করব না, কারণ এখানে নট ট্রু বলেছে। স্মল ফার্ম এটা কিন্তু খুব বেশি ইনক্রিজ করছে। মিডিয়াম ফার্মটা ডিক্রিজ করছে, কিন্তু লার্জ ফার্ম যেগুলো রয়েছে সেটা কিন্তু ডিক্রিজ করছে না। ঠিক আছে, মিডিয়ামগুলো কিন্তু এগুলোকে ডিক্রিজ করে কিন্তু ছোট ছোট ফার্ম তৈরি হচ্ছে, কিন্তু যেগুলো লার্জ ফার্ম রয়েছে, অনেক বড় বড় জমি রয়েছে, তো সেই এরিয়াগুলো কিন্তু ডিক্রিজ করছে না। তো যেহেতু এটা মিথ্যে আমরা পেলাম, তো অবশ্যই অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, কারণ এখানে বলা হয়েছে নট ট্রু। ওকে, নেক্সট আমরা দেখে নেব 34। দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ কন্ট্রিবিউটেড টু। তো গ্রিন রেভলিউশন এটা ভারতবর্ষে কি কোন ক্ষেত্রে কন্ট্রিবিউশন বা কোন ক্ষেত্রে সেটার কিন্তু ভূমিকা রয়েছে? তো ইন্টার রিজিওনাল ইনইকুয়ালিটি। দেখো প্রত্যেকটা রিজিয়নে কিন্তু এটা সমানভাবে ছড়িয়ে পড়েনি, তাই জন্য একটা কিন্তু রিজিয়নের ক্ষেত্রে একটা ইনইকুয়ালিটি বা অসমতা এক্ষেত্রে আমরা পাবো। ইন্টার ক্রপ ইনইকুয়ালিটি এবং ইন্টার ক্লাস ইনইকুয়ালিটি প্রত্যেকটাই কিন্তু গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অল অফ দ্য অ্যাবাভ আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 35। ড্যাশ ইজ অলসো কল্ড দ্য সানরাইজ ইন্ডাস্ট্রি। তো সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় নিচের কোন শিল্পকে? তো অবশ্যই সানরাইজ ইন্ডাস্ট্রি বা সূর্যোদয় শিল্প নামে পরিচিত অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তো যে ইন্ডাস্ট্রিগুলোর পোটেনশিয়াল রয়েছে সেটা ভবিষ্যতে আরও বেশি আর কি ডেভেলপ করবে, তো সেই ধরনের শিল্পকে কিন্তু সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়, এবং অটোমোবাইল তার একটি এক্সাম্পল। নেক্সট আমরা দেখে নেব 36। দ্য এভারেজ সাইজ অফ অপারেশনাল হোল্ডিংস ইন ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষে অপারেশনাল হোল্ডিংগুলোর এভারেজ সাইজ কিন্তু রয়েছে 2 হেক্টর থেকেও কম। তো অপশন নাম্বার এ আমরা কারেক্ট অপশন করব কোশ্চেন নাম্বার 36। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 37। হোয়েন ওয়াজ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ট্রোডিউস। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা ইন্ট্রোডিউস করেছে ইউএনডিপি 1990 সালে। অপশন নাম্বার বি আমরা কারেক্ট অপশন করব। নাবার্ড, নাবার্ড আরও একটি খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকেও আমরা অনেকগুলো প্রশ্ন পাবো। তো নাবার্ড এটা এস্টাবলিশমেন্ট হয় 1982 সালের 12ই জুলাই। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 39। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপিরিয়েন্স দ্য ফাস্টেস্ট এক্সপানশন ডিউরিং দ্য প্ল্যান পিরিয়ড ইন ইন্ডিয়া। তো প্ল্যান পিরিয়ড মানে একদম প্রথম প্ল্যান থেকে শেষ পর্যন্ত আমাদের 12টা যে প্ল্যান ছিল তার মধ্যে সবথেকে বেশি এক্সপ্যান্ড করেছে কোন বিষয়টি? নিঃসন্দেহে সার্ভিস সেক্টর। অপশন নাম্বার সি আমরা সঠিক উত্তর করব। কোশ্চেন নাম্বার 40 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন দ্য এমপ্লয়িজ স্টেট অ্যাক্ট 1948। তো 1948 সালের যে এমপ্লয়িজ স্টেট অ্যাক্ট ছিল সেখানে নিচের কোন জিনিসটিকে ইনক্লুড করা হয়েছিল? তো দেখো মেডিকেল বেনিফিটস এই বিষয়টিকে কিন্তু নতুন করে ইনক্লুড করা হয় 1948-এর এমপ্লয়িজ স্টেট অ্যাক্টে। তো অপশন বি আমরা কারেক্ট অপশন করব
কোশ্চেন নাম্বার 40। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 41। অ্যাকর্ডিং টু পারচেসিং পাওয়ার প্যারিটি ইন্ডিয়া ইজ। তো পিপিপি এই অনুযায়ী ভারত কিন্তু পৃথিবীর মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 41। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে 2008 থেকে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ওয়াজ ফাইনালি অ্যাবলিশড ইন। তো ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স সেটাকে কিন্তু অ্যাবলিশ করা হয় 1991-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিয়ে। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। 43 রয়েছে ব্যাংক রেট ইজ দ্য রেট। তো ব্যাংক রেট আমরা কোন রেটটিকে বলবো? তো দেখো যে রেটে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেয়, শর্ট টার্মে নয়, এটা কিন্তু লং টার্মে। তো লং টার্মে লোন দেওয়াকে কিন্তু আমরা বলবো ব্যাংক রেট, ঠিক আছে। আরবিআই এটা কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে দিয়ে থাকে এবং শর্ট টার্ম যে লোন দেয় তাকে আমরা রেপো রেট নামে কিন্তু জানি। তো এক্ষেত্রে আমাদের ব্যাংক রেট জানতে চাওয়া হয়েছে, অবশ্যই অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 44। ফিসকাল পলিসি রেফার্স টু। তো ফিসকাল পলিসি বলতে আমরা কি বুঝি? তো ফিসকাল পলিসির মধ্যে আমাদের কিন্তু রেভিনিউ এবং এক্সপেন্ডিচার পলিসি পড়বে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 45 রয়েছে হু মেনটেন্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা অবশ্যই যে মেনটেন করে সেটা হচ্ছে আরবিআই। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 46। দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ। তো কোনো একটা দেশের ন্যাশনাল ইনকাম যে ফ্যাক্টর ইনকামগুলো রয়েছে তার সাম। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব 46। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 47। হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফর্মুলেশন অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5-year প্ল্যান। তো দেখো সেকেন্ড 5-year প্ল্যান দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে কার নাম অ্যাসোসিয়েটেড ছিল? তো অবশ্যই প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অপশন নাম্বার সি আমরা সঠিক উত্তর করব 47। নেক্সট রয়েছে 48। প্রাইমারি এমফাসিস ডিউরিং সেকেন্ড প্ল্যান ওয়াজ লেইড অন দ্য ডেভেলপমেন্ট অফ। তো দেখো পরপর দুটো প্রশ্ন কিন্তু সেকেন্ড 5-year প্ল্যান থেকে আমরা পেলাম এবং 5-year প্ল্যান থেকে প্রচুর প্রশ্ন এসছে, খুব ভালো করে এই চ্যাপ্টারটা দেখতে হবে। তো দেখো সেকেন্ড প্ল্যানে কিন্তু প্রাইমারি এমফাসিস দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রির ওপরে। তো বেসিক অ্যান্ড কি ইন্ডাস্ট্রি। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 48। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 49। দ্য 11th 5-year প্ল্যান ইজ সেটিং দ্য স্টেজ ফর। তো 11th 5-year প্ল্যানের যে গ্রোথ রেট যেটা এইমড গ্রোথ রেট ছিল সেটা কিন্তু ছিল 9%, সেটাকে পরে রিভাইজ করে কিন্তু 8.1% করা হয়। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 50। ইন টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ফলস আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরি। তো দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে ভারত কিন্তু মিডিয়াম ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে, লোতে নয়, মিডিয়ামে পড়ে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 51। দ্য আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ রাউরকেলা অ্যান্ড দুর্গাপুর ওয়ার কনসেপ্ট আন্ডার দ্য। তো দেখো রাউরকেলা এবং দুর্গাপুরের যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে সেটা গড়ে উঠেছিল সেকেন্ড 5-year প্ল্যানের সময়। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা করব 2009-এর প্রথম প্রশ্ন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। তো দেখো WTO দিয়ে আমরা প্রথমে প্রশ্ন পেয়েছিলাম। তো WTO এটা এস্টাবলিশমেন্ট ইয়ার 1995 এবং এর আগের নাম ছিল কিন্তু অবশ্যই গ্যাট, যেটা আমরা একটু আগেই দেখলাম। তো নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 53। The real introduction of decentralized planning in India was made for the first time during the। তো দেখো ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং প্রথমবারের জন্য কিন্তু করা হয় 7th প্ল্যানের সময়। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অপশন হবে 53। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 54।
হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ নট আন্ডার দ্য জুরিসডিকশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো কোন ট্যাক্স কোন গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে পড়ছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা পাবো ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে। তো এখানে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে পড়বে না কোনটা। তো এখানে ল্যান্ড রেভিনিউ কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়বে না, এটা আমরা পাবো স্টেট গভর্নমেন্টের আন্ডারে। বাকি প্রত্যেকটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়বে। এখানে নট বলেছে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 55, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই। তো বর্তমানে আরবিআইয়ের গভর্নর রয়েছে কিন্তু সঞ্জয় মালহোত্রা। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 56, দ্য বেসিক অফ determination of dearness allowance of urban salaries workers and government employees in India is। তো দেখো ডিএ ডিটারমিনেশন কিসের ওপর ভিত্তি করে হয়, তো সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর বেস করে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু ডিটারমাইন করা হয়। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 57, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিলস উইথ। তো এনডিসি এটা ডিল করে অবশ্যই 5 ইয়ার প্ল্যানের অ্যাপ্রুভালে। অপশন নাম্বার এ আমরা কারেক্ট অপশন করব। তো 58 রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেট ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো নিচে রেটগুলোর মধ্যে কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিটারমাইন করে না। প্রথমেই রয়েছে সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, এটা অবশ্যই আরবিআই ঠিক করে। এসএলআর স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, এটাও কিন্তু আরবিআই ঠিক করে। রেপো রেটও আরবিআই ডিটারমাইন করে। তো অপশন ডি আমাদের পড়ে থাকলো প্রাইম লেন্ডিং রেট, এটা কিন্তু আরবিআই ডিটারমাইন করে না। এখানে নট বলেছে, অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। নেক্সট দেখব 59, দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ। তো ভারতবর্ষের যে জিডিপি রয়েছে তার লার্জেস্ট সোর্স অর্থাৎ ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন করে কোন সেক্টর, তো সার্ভিস সেক্টর। অপশন নাম্বার ডি আমরা সঠিক উত্তর করব। অ্যারাউন্ড 60% কিন্তু সার্ভিস সেক্টর থেকে আসে জিডিপি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 60, দ্য ড্রাফট 11th 5 ইয়ার প্ল্যান 2007 থেকে 2012 টাইম পিরিয়ডের মধ্যে 11th 5 ইয়ার প্ল্যান একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এবং তার বার্ষিক যে প্রবৃদ্ধির হার অর্থাৎ অ্যানুয়াল গ্রোথ রেট, তার এইম কত ছিল, লক্ষ্যমাত্রা কত ছিল। তো 9% আমরা সঠিক উত্তর করব। এর আগেও আমরা এই প্রশ্নটা পেয়েছি। তো অপশন বি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 61, দ্য স্লোগান গরিবি হাটাও ওয়াজ ইনক্লুডেড ইন হুইচ 5 ইয়ার প্ল্যান। তো কোন 5 ইয়ার প্ল্যানের স্লোগান ছিল গরিবি হাটাও। তো 5th 5 ইয়ার প্ল্যানের কিন্তু স্লোগান ছিল এবং ইন্দিরা গান্ধী এই স্লোগান তুলেছিলেন। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 61। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 62, হুইচ ব্যাঙ্ক ওয়াজ মার্জড উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2008। তো 2008 সালে এসবিআইয়ের সঙ্গে কোন ব্যাংকের মার্জ হয়ে গেছিল, তো ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 62। নেক্সট রয়েছে 63, ম্যাক্সিমাম এরিয়া অ্যালাউড ফর এ স্পেশাল ইকোনমিক জোন। তো কোনো একটা স্পেশাল ইকোনমিক জোনের জন্য ম্যাক্সিমাম কত এরিয়া অ্যালাউ করা হয়, তো 5000 হেক্টর। অপশন নাম্বার ডি। এবার দেখব আমরা 2010-এর প্রশ্ন। 64 রয়েছে, হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 ইয়ার বিফোর ইট টাইম শিডিউল। তো তার যে 5 বছরের টাইম শিডিউল ছিল তার থেকে 1 বছর আগেই কী হয়েছিল, সাসপেন্ড হয়ে গেছিল কোন 5 ইয়ার প্ল্যান। তো দেখো টাইম পিরিয়ডটা রয়েছে 1974 থেকে 78, অর্থাৎ আমরা খুব ইজিলি বুঝতে পারছি 5th 5 ইয়ার প্ল্যান কিন্তু তখন চলছিল, যেটা 1 বছর আগেই কিন্তু সাসপেন্ড হয়ে গেছিলো, কারণ সেই সময় জনতা গভর্নমেন্ট কিন্তু ক্ষমতায় আসে মোরারজি দেশাই, ঠিক আছে। এবং সেই সময় কিন্তু যে আর কি 5th যে প্ল্যানটা ছিল সেটাকে সাসপেন্ড করে রুলিং প্ল্যান কিন্তু আনা হয় 78 থেকে 80-র মধ্যে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 65, ভ্যাট ইজ ইম্পোজড অন। তো ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আগে ছিল এবং এটা কিন্তু এখন আর নেই, এটাকে রিপ্লেস করে এসছে কিন্তু জিএসটি। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যালু কিন্তু অ্যাড হবে কোথায়, প্রোডাকশন, কোনো একটা প্রোডাকশন এর প্রত্যেকটা স্টেজে, ঠিক আছে। ইচ
স্টেজ হবে, ফাইনাল স্টেজ কিন্তু নয়। প্রত্যেকটা স্টেজে কিন্তু ভ্যালু অ্যাড হতে হতে যে ট্যাক্সটা বসবে সেটাকে আমরা বলবো ভ্যাট। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 65। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 66, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনডাইরেক্ট ট্যাক্স লিভিড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তো কোন ইনডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আরোপ করে। তো দেখো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে সার্ভিস ট্যাক্স। তো সার্ভিস ট্যাক্স এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়বে এবং বাকি প্রত্যেকটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। ওকে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 67, হাউ মাচ অফ ইন্ডিয়াস ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট ইজ ইম্পোর্টেড। তো ভারতবর্ষের যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল তার রিকোয়ারমেন্টের কতটা আমদানি করা হয়, অর্থাৎ বাইরে থেকে আনা হয়। তো ভারতে ক্রুড অয়েল কিন্তু আমাদের সেরকম নেই। তো আমরা মোর দ্যান 80%, বর্তমানে অ্যারাউন্ড 87% কিন্তু ইম্পোর্ট করা হয়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। তো 68 রয়েছে, দ্য অ্যাপেক্স বডি হুইচ অপারেটস মাইক্রোফাইন্যান্স স্কিম বাই প্রমোটিং সেলফ হেল্প গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম এ হোমোজিনিয়াস ক্লাস থ্রু ব্যাঙ্কস অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইজ। তো দেখো অ্যাপেক্স বডি অর্থাৎ সর্বোচ্চ যে সংস্থা রয়েছে কোনটি যেটা মাইক্রো ফাইন্যান্স করে, অর্থাৎ ছোট লোন দেয়, ছোটোখাটো লোন দেয়, কাদের দেয়, সেলফ হেল্প গ্রুপ এবং ইন্ডিভিজুয়ালসদের তাদের প্রমোশনের জন্য, তাদের কি উন্নতির জন্য কিন্তু লোন দেয় ব্যাংক অথবা কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের থ্রুতে। তো সঠিক উত্তর আমরা করব অবশ্যই অপশন নাম্বার ডি, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড কিন্তু সর্বোচ্চ সংস্থা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং এটা কিন্তু 1982 12 জুলাই এর এস্টাবলিশমেন্ট ইয়ার, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 69, দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ FRBMA এটা ডিল করে কার সাথে। তো এটা ডিল করে কিন্তু রেভিনিউ ডেফিসিটের সঙ্গে এবং ফিসকাল ডেফিসিটের সঙ্গে, অর্থাৎ অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, বোথ ফিসকাল ডেফিসিট অ্যান্ড রেভিনিউ ডেফিসিট। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 70, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন ভ্যালু টার্মস কামস ফ্রম। তো দেখো ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে তার লার্জেস্ট কন্ট্রিবিউশন কিন্তু ইঞ্জিনিয়ারিং গুডস, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 71, ইন হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যান এ বোল্ড অ্যাপ্রোচ ওয়াজ অ্যাডপ্টেড টুয়ার্ডস এ লং টার্ম এমপ্লয়মেন্ট পলিসি। তো লং টার্ম এমপ্লয়মেন্ট পলিসি বললে আমরা অবশ্যই করব 7th 5-year প্ল্যান, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। 72, the process of radical economic reform and liberalization in India was started in the year। তো অনেকবার আমরা পেয়েছি এই প্রশ্নটা, লিবারাইজেশন হয়েছিল 1991, অপশন বি। নেক্সট আমরা দেখব 73, গ্লোবালাইজেশন ইজ বিং রিফ্লেক্টেড ইন দ্য ইন্ডিয়ান সিনারিও থ্রু দ্য এস্টাবলিশমেন্ট অফ। তো দেখো ইন্ডিয়ান সিনারিওতে যে গ্লোবালাইজেশন তার যে চিত্র সেটা প্রতিফলিত হবে কোন বিষয়টা বা কোন জিনিসটা প্রতিষ্ঠার মাধ্যমে। তো নেইবারহুড শপ, তার জন্য গ্লোবালাইজেশনের কোনো প্রয়োজনীয়তা নেই। লোকাল বাজারও কিন্তু দরকার নেই আমাদের, তার জন্য গ্লোবালাইজেশন। কিন্তু শপিং মল যদি এস্টাবলিশমেন্ট হয় সেখানে কিন্তু আমরা গ্লোবালাইজেশনের একটা রিফ্লেকশন পাবো, কারণ সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ড কিন্তু থাকে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 74, which one of the following years is regarded as the base year for construction of the wholesale price index in India। তো ভারতবর্ষে হোলসেল প্রাইস ইন্ডেক্স সেটা তৈরির জন্য বেস ইয়ার ধরা হয় কোনটিকে। তো এটা আমরা 2010-এর প্রশ্ন করছি, কিন্তু প্রেজেন্টটা আমরা মনে রাখবো, কারেন্ট ডেটা রয়েছে কিন্তু 2011-12, ঠিক আছে, এটাও চেঞ্জ হবে খুব তাড়াতাড়ি। তো বর্তমানে রয়েছে 2011-12, এটাই আমরা মনে রাখবো, এগুলো তোমাকে আর দেখতে হবে না। নেক্সট আমরা দেখে নেব 2011 সালের প্রথম প্রশ্ন, প্ল্যানিং কমিশন ইজ এ। তো প্ল্যানিং কমিশন আমরা দেখলাম 5-year প্ল্যানের জন্য তৈরি করা হয়। তো 1950 সালের 15th মার্চ এটাকে এস্টাবলিশমেন্ট হয়। তো এটা একটা কোন ধরনের সংস্থা, পলিটিক্যাল সংস্থা তো এটা অবশ্যই নয়।
নেক্সট রয়েছে অপশন বিতে স্ট্যাটিউটারি বডি। স্ট্যাটিউটারি বডি অর্থাৎ যে বডিগুলোকে কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তৈরি করা হয় তাকে আমরা স্ট্যাটিউটারি বডি বলি, কিন্তু এটা তো কোনো স্ট্যাটিউটারি বডি নয়, ঠিক আছে, এটা একটা অ্যাডভাইজারি বডি। কিন্তু দেখো অপশনে অ্যাডভাইজারি বডি নেই, তো নন পলিটিক্যাল বডি থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু হবে কোয়াসি পলিটিক্যাল বডি। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে 77, রোলিং প্ল্যান কভার দ্য পিরিয়ড। তো রোলিং প্ল্যানের যে মানে পিরিয়ড, টাইম পিরিয়ড, সেটা কত সাল থেকে কত সাল ছিল। তো দেখো 1978-এ কিন্তু 5th 5-year প্ল্যান সেটাকে সাসপেন্ড করা হলো এবং 2 বছরের জন্য রোলিং প্ল্যানকে কিন্তু আনা হলো জনতা গভর্নমেন্টের তরফ থেকে। তো 1978 থেকে 1980। নেক্সট আমরা দেখব 78, ডিউরিং হুইচ 5-year প্ল্যান ওয়াজ দ্য গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া। তো কোন 5-year প্ল্যানের সময় ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের ইনিশিয়েশন হয়েছিল। তো দেখো 3rd 5-year প্ল্যান থেকে কিন্তু এই ইনিশিয়েশন হয়। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 79, দ্য 10th 5-year প্ল্যান অ্যালোকেশন গেভ দ্য ম্যাক্সিমাম বুস্ট টু। তো 10th 5-year প্ল্যান এটা ম্যাক্সিমাম বুস্ট করেছিল এনার্জি সেক্টরকে, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে হাউ মেনি অ্যানুয়াল প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য কমেন্সমেন্ট অফ দ্য 10th প্ল্যান। তো 10th প্ল্যান হওয়া পর্যন্ত কতগুলো অ্যানুয়াল প্ল্যান হয়েছিল। তো অ্যানুয়াল প্ল্যানের মধ্যে আমরা 3 রকমের প্ল্যান পাবো, প্ল্যান হলিডে, রোলিং প্ল্যান এবং অ্যানুয়াল প্ল্যান, এবং সব মিলিয়ে কিন্তু 10th প্ল্যান পর্যন্ত 6টি প্ল্যান হয়েছিল। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। 81 রয়েছে, দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য ড্রাফট 5-year প্ল্যান ইজ গিভেন বাই দ্য। তো দেখো 5-year প্ল্যান তার ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু দেয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 82, লিবারাইজেশন মিনস। তো লিবারাইজেশনের অর্থ কী। অপশন এতে রয়েছে প্রথমে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, দেখো রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। তো ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং এটাকে রিমুভ করার অর্থ আমরা পেলাম লিবারাইজেশন। ডি রিজার্ভেশনের কোনো এখানে কিন্তু ব্যাপার নেই, ডি রিজার্ভেশন আমরা করব না। উইথড্রল অফ এমআরটিপি রেস্ট্রিকশন। তো এই দুটো রেস্ট্রিকশনকে রিমুভ করার অর্থ আমরা পেলাম লিবারাইজেশন। তো 1 and 3 আমাদের সঠিক উত্তর হবে, অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 83, which of the following industries has shown a high rate of growth since 1980s। তো 1980s সময় কোন ইন্ডাস্ট্রির কিন্তু হাই গ্রোথ রেট ছিল। তো ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে 83। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 84, হোয়াট ইজ দ্য রিভাইজ টার্গেট রেট অফ গ্রোথ ইন 11th প্ল্যান। তো 11th প্ল্যানের সময় রিভাইজ বলা হয়েছে, এর আগে আমরা দেখলাম 9% ছিল কিন্তু 11th প্ল্যানের টার্গেট রেট, কিন্তু যখনই আমরা রিভাইজ দেখলাম তখন কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে 8.1%। তো এটাকে রিভাইজ করে 8.1 করা হয়। কোশ্চেন নাম্বার 85 বলেছে, হুইচ গ্রুপ অফ সোসাইটি ইজ ওয়ার্স্ট এফেক্টেড বাই কন্টিনিউয়াস ইনফ্লেশনারি প্রাইস রাইজ। তো দেখো যখন ইনফ্লেশন হবে, কন্টিনিউ ইনফ্লেশনের ফলে যে গ্রুপটা, যে সোসাইটিটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু ফিক্সড ইনকাম গ্রুপ। কারণ দেখো ফিক্সড ইনকাম গ্রুপ যারা থাকবে তাদের কি, তাদের স্যালারি কিন্তু সেম থাকবে, কিন্তু যখন মূল্য বৃদ্ধি হবে, জিনিসের দাম বাড়বে, তখন কিন্তু তাদের স্যালারি আর বৃদ্ধি পাবে না। তো তাদের জন্য কিন্তু সবথেকে খারাপ হবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 86, হোয়াট ইজ ক্যাপিটাল। তো ক্যাপিটাল বলতে আমরা কী বুঝি, মূলধন বলতে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি। তো মানি ইজ ক্যাপিটাল। তো ক্যাপিটালের মধ্যে মানি অবশ্যই পড়বে, কিন্তু শুধুমাত্র কিন্তু মানিকে আমরা ক্যাপিটাল বলতে পারি না, মেশিনারি, বিল্ডিং, এই সমস্ত কিছু ক্যাপিটালের মধ্যে পড়বে। তো আমরা সঠিক উত্তর করব অপশন নাম্বার সি, ক্যাপিটাল ইজ প্রডিউসড বাই দ্য মিনস অফ প্রোডাকশন। প্রোডাকশনের ফলে যেটা তৈরি হচ্ছে সেটাকেই কিন্তু আমরা ক্যাপিটাল বলবো, ঠিক আছে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 87, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। তো ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কোন ফ্যাক্টরটি সবথেকে গুরুত্বপূর্ণ। তো দেখো মেনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিচের কোনো ব্যাপার নেই, ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে।
তো পর্যাপ্ত পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি যদি ক্রিয়েট করা যায়, তৈরি করা যায়, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। নেক্সট আমরা দেখব 88, দ্য নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তো ভারতের নতুন ইকোনমিক পলিসিকে ইন্ট্রোডিউস করা হয় কত সালে? তো 1991 আমরা সঠিক উত্তর করব। ঠিক আছে, অপশন নাম্বার ডি। 89 বলেছে হিন্দু ল অফ ইনহেরিটেন্স ইজ রেসপন্সিবল ফর। তো দেখো, হিন্দু ল অফ ইনহেরিটেন্স অর্থাৎ হিন্দু উত্তরাধিকার আইনের জন্য কোন বিষয়টা ঘটছে? তো লো প্রোডাক্টিভিটি, ল্যান্ডের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সায়েন্টিফিক মোডে তারা করতে পারছে না ফার্মিং, এরকম আমরা করব না। বা ইরিগেশনাল ফ্যাসিলিটির কোনো অভাব হচ্ছে, সেরকমও কিন্তু নয়। কিন্তু এই যে আমাদের উত্তরাধিকারের যে আইন রয়েছে, তার ফলে কি, ধরো বাবার কোনো একটা জমি আছে, সেটাকে যখন সব ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তো সেটা কিন্তু ছোটো ছোটো জমিতে পরিণত হবে। অর্থাৎ কোনো একটা ল্যান্ড সেটা কিন্তু ফ্র্যাগমেন্ট হবে, বা সেটাকে কিন্তু ছোটো ছোটো পার্ট করা হয়, এবং সাবডিভিশন অফ ল্যান্ড আমরা পাবো। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 90, হুইচ ইনস্টিটিউশন ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য ফ্রেমিং অফ ইন্ডিয়ান মনিটারি পলিসি। তো ইন্ডিয়ান যে মনিটারি পলিসি রয়েছে, তার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড কোন ইনস্টিটিউশন? তো অবশ্যই আমরা সঠিক উত্তর করব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 91, নেম দ্য প্রোগ্রাম অফ দ্য পোভার্টি অ্যালিভিয়েশন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ ইমেন্সলি বেনিফিটেড দ্য রুরাল পাওয়ার। তো দেখো, কোন প্রোগ্রামকে কিন্তু পভার্টি এলিভিয়েশন অর্থাৎ দারিদ্র বিমোচনের জন্য লঞ্চ করা হয়েছিল, যেটা রুরাল পাওয়ারকে কিন্তু অনেক সুবিধা দেবে। তো 2004 সালে এই প্রোগ্রামটাকে লঞ্চ করা হয়, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। অপশন নাম্বার ডি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 92, পয়েন্ট আউট দ্য মেন অবজেক্টিভ অফ ক্রিয়েটিং সেস। তো স্পেশাল ইকোনমিক জোন, এটা তৈরি করার প্রধান উদ্দেশ্য কী ছিল? তো প্রথম সেজ আমরা পাবো কান্ডলা। ঠিক আছে, গুজরাটের কান্ডলা পোর্ট, তো 1965। এবং সেজের প্রধান লক্ষ্য কিন্তু অবশ্যই আমরা করব অপশন নাম্বার এ, ক্রিয়েটিং অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস ইন দ্য ইকোনমি মেনলি টু বুস্ট আপ এক্সপোর্ট। 93 রয়েছে নেম দ্য ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ কন্ট্রোলস দ্য এক্সচেঞ্জ ভ্যালু অফ কারেন্সি ইন ডিফারেন্ট কান্ট্রি। তো বিভিন্ন কান্ট্রিতে যে এক্সচেঞ্জ ভ্যালু অফ কারেন্সি, সেই ব্যাপারটাকে মেনটেন করে কোন ইনস্টিটিউশন? তো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমরা সঠিক উত্তর করব। অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 94, 2013 প্রথম প্রশ্ন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম গিভস দ্য রাইট টু এমপ্লয়মেন্ট ফর। তো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এটা প্রতি বছর 100 দিনের কিন্তু কাজকে নিশ্চিত করে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 94। নেক্সট রয়েছে 95, BPL মিনস। তো BPL এর অর্থ কী? বিলো দ্য পোভার্টি লেভেল। অপশন নাম্বার এ আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 96, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ। তো ভারতের ইকোনমি, এটা একটা কোন ধরনের ইকোনমি? তো ভারত কিন্তু মিশ্র ইকোনমির মধ্যে পড়বে। ঠিক আছে, মিক্সড ইকোনমি আমরা করব, কারণ এটা কিন্তু ক্যাপিটালিস্টও নয়, আবার সোশ্যালিস্টও নয়। তো দুটোর মিশ্রণ কিন্তু রয়েছে ভারতীয় ইকোনমির মধ্যে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 97, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়া অন টেকিং লোনস ফ্রম। তো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ভারত ইন্ট্রোডিউস করেছিল IMF-এর থেকে লোন নিয়ে। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। 98 বলেছে ইন্ডিয়াস ইনফর্মাল সেক্টর এঙ্গেজ। তো ভারতের যে ইনফর্মাল সেক্টর রয়েছে, সেটা এঙ্গেজ করে 93% অফ ইটস ওয়ার্কফোর্স। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব 99, শেয়ার অফ দ্য সেক্টর ইন ইন্ডিয়াস GDP ইজ দ্য হাইয়েস্ট। তো দেখো, ভারতের জিডিপিতে সবথেকে বড় যে কন্ট্রিবিউশন রয়েছে যে সেক্টরের, সেটা আমরা করব কিন্তু সার্ভিস সেক্টর। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং এগ্রিকালচারাল সেক্টর থেকে কিন্তু সবথেকে কম জিডিপি আমরা পাই। নেক্সট আমরা করব 100, দ্য মহালানবিশ স্ট্র্যাটেজি অফ ইন্ডিয়ান প্ল্যানিং গেভ এমফাসিস টু দ্য গ্রোথ অফ।
তো দেখো মহলানবী স্ট্র্যাটেজি, এটা আমরা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সঙ্গে কিন্তু যুক্ত পাবো। তো এই ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি এমফাসিস করা হয়েছিল, জোর দেওয়া হয়েছিল অবশ্যই ইন্ডাস্ট্রির ওপর। তো সঠিক উত্তর হবে হেভি ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ঠিক আছে, ইন্ডাস্ট্রির ওপর কিন্তু সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছিল আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 61-এর মধ্যে যেটা হয়েছিল। নেক্সট রয়েছে 101% অফ পোর ইন ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষে দরিদ্রের শতকরা হার রয়েছে 21.9%। তো এটা কারেন্ট ডেটা রয়েছে, এটাই মনে রাখবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 102, ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল অ্যাট। তো ভারতের টাকা সেটাকে সম্পূর্ণরূপে রূপান্তর করা যায় কারেন্ট অ্যাকাউন্টে। অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা দেখব 2014 সালের প্রথম প্রশ্ন রয়েছে 103, ইফ উইথড্রল অফ এ ওয়ার্কার ফ্রম এমপ্লয়মেন্ট ডাজ নট ক্রিয়েট এনি আউটপুট লস, দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ। তো দেখো কোনো একটা এমপ্লয়মেন্ট থেকে, কোনো একটা কাজ থেকে যদি কোনো একটা ওয়ার্কারকে উইথড্র করে নেওয়া হয় এবং সেই কাজে কোনো রকম কোনো একটা ইম্প্যাক্ট না পড়ে, কোনো আউটপুট লস না হয়, তো সেই সিচুয়েশনকে আমরা কি বলবো? তো সেই সিচুয়েশনকে আমরা বলবো কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব। ঠিক আছে, এটা আমরা মেনলি কিন্তু এগ্রিকালচারাল যে ফিল্ড হয় সেখানে দেখতে পাই। তো ছদ্ম বেকারত্ব আমাদের সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে আমাদের 104, দ্য মেজর পার্ট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ ক্যারেক্টার বাই। তো ভারতের এগ্রিকালচারের মেজর পার্ট আমরা কিন্তু দেখতে পাবো, এটা কিন্তু লার্জ সাইজ বা ক্যাপিটালিস্ট এগ্রিকালচার আমাদের ভারতবর্ষে নেই, ম্যাক্সিমাম নেই। তো মেজর পার্ট বললে অবশ্যই আমরা করব স্মল সাইজ ফার্ম। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিই 105 বলেছে ল্যান্ড রিফর্মস লার্জলি বেনিফিটেড টু ইকোনমিক কন্ডিশন অফ। তো ল্যান্ড রিফর্ম এটা অপারেশন বর্গা 1978, তার ফলে কিন্তু বর্গাদারদের কিন্তু সবথেকে বেশি সুবিধা হয়েছিল। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমাদের রয়েছে 106, টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড। তো টার্সিয়ারি সেক্টরের মধ্যে কোন বিষয়টা পড়বে? কটেজ ইন্ডাস্ট্রি, মাইনিং বা কনস্ট্রাকশন, এই প্রত্যেকটা কিন্তু এই দুটো আমরা পেলাম কিন্তু অবশ্যই আমাদের প্রাইমারি ইন্ডাস্ট্রির মধ্যে। ঠিক আছে, প্রাইমারি সেক্টরের মধ্যে, এবং সেকেন্ডারির মধ্যে আমরা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি পাবো, এবং ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস বললে অবশ্যই আমাদের কিন্তু হয়ে যাবে টার্সিয়ারি সেক্টর। অপশন নাম্বার ডি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 107, প্ল্যান ফাইন্যান্স ক্রিয়েটস ইনক্রিজ অফ মানি সাপ্লাই ইফ দেয়ার ইজ। তো দেখো মানি সাপ্লাই ইনক্রিজ হবে কখন? ইনক্রিজ ইন ট্যাক্স, যদি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মানি সাপ্লাই বৃদ্ধি হবে না, বরঞ্চ কমবে। নেক্সট রয়েছে ইনক্রিজ ইন লোন ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্কের থেকে কিন্তু জেনারেল পাবলিক কিন্তু কখনোই লোন পাবে না। তো এটা আমরা কারেক্ট অপশন করব না। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে ইনক্রিজ ইন লোন ফ্রম কমার্শিয়াল ব্যাঙ্ক। তো কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে যদি লোন ইনক্রিজ করা হয় সেক্ষেত্রে কিন্তু মানি সাপ্লাই ইনক্রিজ করবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা করব 108, টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রাইজ রিজার্ভ ব্যাঙ্ক ডিরেক্ট ব্যাঙ্ক টু ড্যাশ। তো দেখো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আরবিআই ব্যাঙ্কগুলোকে কে ডিরেক্ট করে? রিডিউস রেট অফ ইন্টারেস্ট অন ক্রেডিট। তো ক্রেডিটের ওপর যদি ইন্টারেস্ট রেটটাকে রিডিউস করে দেয় তাহলে কিন্তু ইনফ্লেশন আরও বৃদ্ধি পাবে, কন্ট্রোল কিন্তু হবে না। নেক্সট রয়েছে রিডিউস স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। এসএলআর, অর্থাৎ কোনো ব্যাংকে তার নিজের কাছে যে পরিমাণ টাকা রাখতে হবে, সেটা টাকা হতে পারে বা কোনো যদি কোনো গোল্ড রাখে, ঠিক আছে, কোনো অ্যাসেট রাখতে হবে, সেটা কিন্তু বর্তমানে 18% রয়েছে আরবিআই থেকে, যেটা প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে ডিরেক্ট করা হয়েছে। তো এসএলআর যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন আরও বাড়বে, ঠিক আছে, কারণ মানি সাপ্লাই মানুষের কাছে বাড়বে। তো এই দুটো প্রথম দুটো কন্ডিশন আমরা পেলাম কিন্তু অপোজিট। অপশন নাম্বার সিতে বলেছে ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও। তো ক্যাশ রিজার্ভ রেশিওকে যদি ইনক্রিজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হবে।
ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে নিজের কাছে কিছুটা নিজের কিছুটা টাকা কিন্তু আরবিআইয়ের কাছে ক্যাশ রাখতে হবে। ঠিক আছে, বর্তমানে এটা 4.5% আছে। তো যে কোনো ব্যাংকের যতটা তার কাছে টাকা রয়েছে তার থেকে 4.5%, বর্তমান অনুযায়ী, এটা তো সবসময় চেঞ্জ হতে থাকে, তো কিছুটা টাকা কিন্তু ক্যাশ রাখতে হবে আরবিআইয়ের কাছে। এটাকে আমরা বলবো ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। তো এই সিআরআর যদি ইনক্রিজ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা কম থাকবে এবং তারা লোনও কিন্তু কম প্রোভাইড করতে পারবে পাবলিককে, যার ফলে মানুষের হাতে মানি সাপ্লাই কমবে এবং ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে। ওকে, তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 109, পয়েন্ট আউট দ্য ফলস স্টেটমেন্ট। তো নিচের কোনটি সঠিক স্টেটমেন্ট নয়? তার আগে আমাদের একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তো এই সেন্টেন্সের অ্যাকর্ডিং আমাদের দেখতে হবে, কনসিডার করতে হবে কোনটি ফলস স্টেটমেন্ট। তো ইন্ডিয়া এন্টার্ড ইনটু ফিনান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম বাই। তো ইন্ডিয়া কী করছে? ফিনান্সিয়াল স্ট্রাকচারাল যে রিফর্ম তার মধ্যে এন্টার করছে। তো এর জন্য দেখো ইনক্রিজ ইম্পোর্ট রেস্ট্রিকশন। তো ইম্পোর্ট রেস্ট্রিকশন করলে কিন্তু কখনোই ফিনান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে ইন্ডিয়া এন্টার করতে পারবে না। তো অপশন এ আমাদের রয়েছে একটা ফলস স্টেটমেন্ট। তো অপশন এ আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা দেখে নেব 110, এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক মানি ক্রিয়েট। তো ব্ল্যাক মানি অনেক বেশি পরিমাণে যদি তার এক্সিস্টেন্স থাকে তাহলে কি হবে? তো ইনক্রিজ ইন দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম। তো অবশ্যই আমাদের কিন্তু ইনকামের মধ্যে একটা ইনইকুয়ালিটি বা অসমতা দেখা দেবে। তো অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 111, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর WTO ডিরেক্টেড LDC ইনক্লুডিং ইন্ডিয়া টু। তো দেখো WTO কী করছে? ইন্ডিয়াকে কি ডিরেক্ট করছে? ইম্পোজ এক্সপোর্ট সাবসিডি। এক্সপোর্ট সাবসিডি করার জন্য, নাকি ব্রিং ইন এক্সচেঞ্জ কন্ট্রোল মেজার? এবং অপশন সি আমাদের সঠিক উত্তর হবে ইনক্রিজ লিবারাইজেশন অ্যান্ড কোঅপারেশন ইন ফরেন ট্রেড সেক্টর। তো অপশন সি আমরা সঠিক উত্তর করলাম 111। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 112, ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্ট। তো ফিনান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম নিড। তো ফিনান্সিয়াল স্ট্রাকচারাল নিড এটা কি ফিনান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্মের জন্য কোন বিষয়টা প্রয়োজন? অপশন এতে রয়েছে ফল ইন গভর্নমেন্ট বাজেট ডেফিসিট। অপশন বিতে আমরা করব ইনক্রিজ ইন প্রফিটেবিলিটি অফ ইকোনমিক সেক্টর। অপশন সিতে রয়েছে রিডিউস ইনফ্লেশনারি প্রেশার। এবং অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইনক্রিজ ইন দ্য ব্যালেন্স অফ দ্য পেমেন্ট ডেফিসিট। নেক্সট আমরা করব 113, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ স্টেট ওন্ড অ্যান্ড ইটস সার্ভিস সেক্টর ইজ এ পাবলিক এন্টারপ্রাইজ। তো অপশনগুলো দেখো, এই নিচেরগুলোর মধ্যে কিন্তু স্টেট ওন্ড বললে অবশ্যই হবে ইরিগেশন। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অপশন হবে। 114 রয়েছে নিউ এগ্রি স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি ক্রিয়েটেড স্পেশাল বেনিফিটস ফর। তো নতুন যে এগ্রি স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি রয়েছে এটা কাদের জন্য স্পেশাল বেনিফিট তৈরি করছে? তো অবশ্যই আমরা করব বিগ ক্যাপিটালিস্ট যারা ফার্মার রয়েছে তাদের জন্য কিন্তু আর কি কিছু বেনিফিট কিন্তু এটা দিচ্ছে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব 115, অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিট ইজ। তো এগ্রিকালচারাল লোন দেওয়ার ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক বললে অবশ্যই আমরা করব নাবার্ড। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। 116 রয়েছে স্ট্রাকচারাল রিফর্ম অফ ফিনান্সিয়াল পলিসি নিড। তো আমাদের যে ফিনান্সিয়াল পলিসি রয়েছে তার রিফর্মের জন্য, স্ট্রাকচারাল রিফর্মের জন্য কিসের দরকার? SLR টু ইনক্রিজ অ্যান্ড CRR টু ফল, নাকি বোথ SLR অ্যান্ড CRR টু ইনক্রিজ? এবং অপশন সিতে রয়েছে কাট ডাউন অ্যান্ড ইজি লোনস টু প্রায়োরিটি সেক্টর। এবং ফিনান্সিয়াল পলিসির জন্য কিন্তু কোনো কিছুরই দরকার নেই, নান অফ দ্য অ্যাবাভ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব 117, রেভিনিউ ফ্রম এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড অ্যান্ড রিসিভড বাই।
তো এগ্রিকালচারাল যে ইনকাম ট্যাক্স রয়েছে এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব 118। এ মেজর পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম। তো ভারতবর্ষের যে ট্যাক্স রেভিনিউ রয়েছে তার মধ্যে বেশিরভাগ আসে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুটো ট্যাক্সের থেকেই। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 118। নেক্সট আমাদের রয়েছে 119। টার্ম লোন ফর এক্সপ্যানশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেইনলি প্রোভাইডেড বাই। তো দেখো ইন্ডাস্ট্রির জন্য লোন দেয় যে ব্যাংক সেটা অবশ্যই ডেভেলপমেন্ট ব্যাংকস, ঠিক আছে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 120। ডিসইনভেস্টমেন্ট পলিসি ইমপ্লাইজ। তো ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নি নীতি বলতে কি বোঝায়? তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তাদের ইকুইটি যদি ওপেন ক্যাপিটাল মার্কেটে বিক্রি করা হয় সেটাকে আমরা বলবো ডিসইনভেস্টমেন্ট। তো অপশন বি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা দেখে নেব 121। দ্য অ্যাটিটিউড অফ প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুয়ার্ডস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইজ। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেই দিকে ইন্ডাস্ট্রিয়াল পলিসির বর্তমানে যেটা রয়েছে তার অ্যাটিটিউড কী রয়েছে? তো অবশ্যই এফডিআই এর যে শেয়ার সেটাকে ইনক্রিজ করা কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পলিসির অ্যাটিটিউড রয়েছে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব 122। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানস ডিড ইন্ডিয়া এক্সপিরিয়েন্স 2 সাকসেসিভ ওয়ার। তো কোন 5 ইয়ার প্ল্যানের সময় ইন্ডিয়া কিন্তু দুটো পরপর যুদ্ধ তারা এক্সপিরিয়েন্স করেছে? তো অবশ্যই আমরা সঠিক উত্তর করব থার্ড 5 ইয়ার প্ল্যান। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। থার্ড 5 ইয়ার প্ল্যান 1961 থেকে 66, এবং এই সময় কিন্তু দুটো যুদ্ধ তারা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে। 1962 ইন্দো চায়না যুদ্ধ এবং 1965 ইন্দো পাকিস্তানের যুদ্ধ। নেক্সট আমরা দেখব 123। ফার্স্ট প্ল্যান হলিডে ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো ফার্স্ট প্ল্যান হলিডে অবশ্যই আমাদের হবে 66 থেকে 69, অপশন নাম্বার সি। নেক্সট আমরা করব 124। দ্য ফার্স্ট এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ডিকেড অফ। তো এর আগে আমরা দেখলাম যে থার্ড প্ল্যানের সময় কিন্তু দুটো যুদ্ধ হয়েছিল, খরা হয়েছিল, এবং সেই সময় কিন্তু আমরা একটা যে অ্যানুয়াল গ্রোথ তার কিন্তু ভীষণ কম ছিল, এবং তারপরে আমরা দেখলাম যে কিন্তু প্ল্যান হলিডে হলো, ঠিক আছে। তো সেই সময়টাতে কিন্তু আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন, ঠিক আছে। গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব হয়েছিল, অর্থাৎ 1960-এর দশকে কিন্তু এগ্রিকালচারাল একটা স্ট্র্যাটেজি হয়েছিল। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 1960s। 125 নম্বর কোশ্চেন রয়েছে, অ্যান ইকোনমি মে বি ক্লাসিফাইড ইনটু। তো একটা ইকোনমিকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি? তো অবশ্যই আমরা করব প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 125। নেক্সট আমরা করব 126। দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট দ্য ভিলেজ লেভেল ইজ কল্ড। তো দেখো ভিলেজ লেভেলে যে কোঅপারেটিভ ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের কি বলা হয়? তাদের আমরা বলবো প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 128। নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো নাবার্ড কিসের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অবশ্যই আমরা করব রুরাল ডেভেলপমেন্ট। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হলো। নাবার্ড থেকে অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু পেলাম। তো 120 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 129। ইফ দ্য রুরাল ল্যান্ডলর্ড অলসো সাপ্লাইজ রুরাল ক্রেডিট টু দ্য টেন্যান্টস ইট ইজ কল্ড। তো দেখো যদি গ্রামীণ জমিদার তাদের যে টেন্যান্ট রয়েছে তাদেরও যদি গ্রামীণ ঋণ সরবরাহ করে, তাদের যদি সাপ্লাই করে, তো তাহলে তাকে কী বলবো? তাহলে তাকে আমরা বলবো সেমি ফিউডালিজম। অপশন নাম্বার বি। নেক্সট আমরা করব 130। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল ফ্রম। তো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বা ঋণ পাওয়া যায় কোন ব্যাংক থেকে? তো আইডিবিআই, আইএফসিআই, এসএফসি প্রত্যেকটা থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট পাওয়া যায়। অপশন নাম্বার ডি
অল অফ দ্য অ্যাবাভ আমাদের সঠিক উত্তর হবে। 131 দ্য রেলওয়ে বাজেট অফ ইন্ডিয়া ইজ। তো ভারতের যে রেলওয়ে বাজেট রয়েছে সেটা কি? পার্ট অফ ইউনিয়ন বাজেট। তো রেলওয়ে বাজেট কিন্তু আগে আলাদা মানে কি হতো, কিন্তু বর্তমানে কিন্তু এটা ইউনিয়ন বাজেটের একটা পার্ট। ইউনিয়ন বাজেটের সাথে রেলওয়ে বাজেটকে কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট আমরা করব 132 হাউ মেনি কমার্শিয়াল ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969। তো 1969 সালে কতগুলো কমার্শিয়াল ব্যাঙ্ককে ন্যাশনালাইজ করা হয়? তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 14টি ব্যাঙ্ককে সেই সময় কিন্তু ন্যাশনালাইজ বা জাতীয়করণ করা হয়েছিল। নেক্সট আমরা দেখব 133 দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইজ ফ্রেমড বাই। তো ভারতবর্ষের যে মুদ্রানীতি মনিটারি পলিসি এটাকে ফ্রেম করে নিঃসন্দেহে আরবিআই। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 134 গ্রিন রেভলিউশন ওয়াজ কনফাইন্ড টু। তো গ্রিন রেভলিউশন মেইনলি সীমাবদ্ধ ছিল পাঞ্জাব এবং হরিয়ানা রিজিয়নে। ঠিক আছে, এই দুটো রাজ্যেই কিন্তু মেইনলি এর সফলতা দেখা গেছিল এবং হুইট বা গমে কিন্তু এটা সবথেকে বেশি সাকসেসফুল হয়েছিল। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন আমাদের রয়েছে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য। তো হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতবর্ষে কোন 5 ইয়ার প্ল্যানের সময়? তো অবশ্যই অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় কিন্তু হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ট্রোডিউস করা হয়। 136 রয়েছে দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিলস উইথ। তো এক্সিম ব্যাঙ্ক এটা কি নিয়ে ডিল করে? তো এক্সপোর্ট এবং ইম্পোর্ট নিয়ে ডিল করে এক্সিম ব্যাঙ্ক, নাম দেখেই বুঝতে পারছো এক্সপোর্ট এবং ইম্পোর্ট। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 136। নেক্সট আমরা করব 137 মার্জিনাল ওয়ার্কার আর পিপল উইথ। তো দেখো মার্জিনাল ওয়ার্কার কাদের বলা হয়? তো মার্জিনাল ওয়ার্কার বা প্রান্তিক শ্রমিক আমরা তাদের বলবো যাদের একটা সেন্সাস ইয়ারে কিন্তু 183 দিনের থেকেও কম কাজ থাকে, তাদের আমরা বলবো মার্জিনাল ওয়ার্কার। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব 138 দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশ্যই ইন্ট্রোডিউস করা হয়েছিল 1951-এ এবং চলেছিল 1956 পর্যন্ত। 139 রয়েছে 1 রুপি কারেন্সি নোট অফ ইন্ডিয়া ইজ ইস্যুড বাই। তো 1 টাকার যে কারেন্সি বা নোট সেটাকে ইস্যু করে কে? তো সেটাকে ইস্যু করে কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ঠিক আছে, শুধুমাত্র 1 টাকার কারেন্সিকে ইস্যু করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং বাদবাকি সমস্ত কারেন্সি কিন্তু ইস্যু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা মনে রাখতে হবে, 1 রুপি বললে আমাদের হয়ে যাবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। নেক্সট আমরা করব 2016 সালের প্রশ্নগুলো। তো 140 রয়েছে দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া had introduced decentralized planning in the country for the first time in India during dash 5 year plan। তো প্রত্যেকেই তোমরা জানো ডিসেন্ট্রালাইজেশন এটা শুরু হয়েছিল কিন্তু 7th 5 ইয়ার প্ল্যান থেকে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব প্ল্যান হলিডে। আবার আমাদের একটা রিপিটেড প্রশ্ন, 1966 থেকে 69 পর্যন্ত ছিল প্ল্যান হলিডে। নেক্সট আমাদের রয়েছে 147 ডিউরিং ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই। তো প্রথম 5 ইয়ার প্ল্যানের সময় ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পেয়েছিল 18%। অপশন নাম্বার সি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট রয়েছে 148 ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা সেট আপ হয়েছিল 1952-তে, যার প্রধান কাজ ছিল কিন্তু 5 ইয়ার প্ল্যানের অ্যাপ্রুভ করা। তো অপশন সি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা করব 149 হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে পড়বে কোন ট্যাক্স? কর্পোরেশন ট্যাক্স নাকি প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স এবং অপশন ডিতে রয়েছে এক্সাইজ অন অ্যালকোহলিক লিকার। তো দেখো বি, সি এবং ডি
এই তিনটি ট্যাক্স কিন্তু স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় পড়বে অবশ্যই কর্পোরেশন ট্যাক্স। অপশন নাম্বার এ আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন আমাদের রয়েছে 150 which of the following crops witness the maximum rate of increase in production due to green revolution in India? তো আবার আমাদের একটা রিপিটেড প্রশ্ন, অবশ্যই হুইট কিন্তু সবথেকে বেশি বুস্ট করেছিল গ্রিন রেভলিউশনের সময়। তো অপশন এ আমরা সঠিক উত্তর করব। গ্রিন রেভলিউশন তার জনক রয়েছেন ভারতবর্ষের ক্ষেত্রে MS স্বামীনাথন। ওকে, তো 151 রয়েছে দ্য সেকেন্ড মিটিং অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসিস অন। তো নীতি আয়োগের যে সেকেন্ড মিটিং হয়েছিল 2016 সালের 15 জুলাই, এখানে দেখো কার ওপর বেশি এমফাসিস বা জোর দেওয়া হয়েছিল। তো ইরাডিকেশন অফ পোভার্টি এবং স্টেট ইউনিটস শুড বি দ্য ফোকাস অফ অল ডেভেলপমেন্ট এফোর্ট। তো বি এবং এ এই দুটোই আমাদের সঠিক উত্তর হবে। তো অপশন ডি আমরা কারেক্ট অপশন করলাম, বোথ। নেক্সট আমাদের রয়েছে 152 দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার। তো প্রথমবারের জন্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা ইন্ট্রোডিউস করা হয় 1990 সালে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP এটা ইন্ট্রোডিউস করে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট রয়েছে 153 দ্য সেকেন্ড 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন। তো 1956 থেকে 61 ছিল সেকেন্ড 5-year প্ল্যান, সেটা বেস করে গড়ে উঠেছিল মহলানবিশ প্ল্যান মডেলের সঙ্গে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে এবং হ্যারোল্ড ডোমার মডেলের ওপর বেস করে কিন্তু ফার্স্ট 5-year প্ল্যান তৈরি হয়েছিল। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো 153। নেক্সট কোশ্চেন আমরা করব 154 ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই। তো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করা হয় ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব 155 দ্য আনঅর্গানাইজ সেক্টর অফ ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষের যে আনঅর্গানাইজ সেক্টর রয়েছে সেখানে কিন্তু মোর কারেন্সি ট্রানজ্যাকশন, সেখানে কিন্তু কারেন্সি সবথেকে বেশি ট্রানজ্যাকশন হয়। এখানে কিন্তু ব্যাংক ট্রানজ্যাকশন আমরা দেখতে পাই না অসংগঠিত ক্ষেত্রে। এবং বার্টার সিস্টেমের তো কোনো রকমের কোনো গল্প এখানে নেই এবং এখানে কিন্তু ফরেন এক্সচেঞ্জেরও কোনো মানে এখানে কিন্তু তার মানে কোনো ভূমিকা নেই। তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কারেন্সি ট্রানজ্যাকশন। 156 নম্বর প্রশ্ন রয়েছে মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ডিপেন্ড অন। তো 50%-এর বেশি কিন্তু লোক কাজ করে প্রাইমারি সেক্টরে এবং এই প্রাইমারি সেক্টর থেকে কিন্তু সবথেকে কম জিডিপি মানে কন্ট্রিবিউশন থাকে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে মোর দ্যান 50% লোক তারা এঙ্গেজ কিন্তু প্রাইমারি সেক্টরে। নেক্সট আমরা করব 157 দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু গ্রস ডোমেস্টিক সেভিংস অফ ইন্ডিয়া ইজ। তো দেখো যখন এই ডোমেস্টিক সেভিংসের কথা বলবে আমরা করব হাউস হোল্ড সেক্টর। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। 158 নম্বর প্রশ্ন রয়েছে ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ। তো ভারতবর্ষের ক্ষেত্রে নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এটা কি, এটাকে কে আরোপ করবে? দেখো অপশন এতে রয়েছে লেভিড বাই দ্য সেন্টার অ্যান্ড ফুললি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টেট, নাকি লেভিড বাই দ্য স্টেট এটা কিন্তু সেন্টার আরোপ করে এবং সেটা শেয়ার করে কিন্তু স্টেটদের মধ্যে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 159 ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই। তো রেপো রেট কে অ্যানাউন্স করে? রেপো রেট আমরা পড়েছি যে RBI শর্ট টার্মের জন্য কোনো কমার্শিয়াল ব্যাংকে যে লোন দেয় যে রেটে, সেই রেটটাকে আমরা বলি রেপো রেট। তো রেপো রেট অবশ্যই কিন্তু অ্যানাউন্স করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমাদের রয়েছে 160 স্পেশাল ইকোনমিক জোন Act was passed by the Indian Parliament in 2005 and the Act came into force in। তো দেখো স্পেশাল ইকোনমিক জোন বা সেস অ্যাক্ট এটা পাস করা হয় 2005 সালে এবং এটা কার্যকর করা হয় 2006 সালে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 161
ইকোনমিক রিফর্মস আর ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন, তো ইকোনমিক রিফর্মস এটা ইন্ট্রোডিউস করা হয় ভারতবর্ষে 1991-এ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমাদের রয়েছে 162, আগমার্ক ইজ রিলেটেড টু। তো আগমার্ক তার হেডকোয়ার্টার রয়েছে হরিয়ানার ফরিদাবাদে। তো এই আগমার্ক কিসের সঙ্গে যুক্ত? তো অবশ্যই এগ্রিকালচারাল গুডসের সঙ্গে যুক্ত কিন্তু আগমার্ক। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 162। নেক্সট আমরা করব 163, দ্য অবজেক্টিভ অফ দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 ইজ। তো দেখো ফিসকাল যে রেসপন্সিবিলিটি এবং বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 সালে পাশ করা হয়, তার প্রধান অবজেক্টিভ ছিল কি? টু রিডিউস রেভিনিউ ডেফিসিট, টু রিডিউস দ্য ফিসকাল ডেফিসিট, এবং রয়েছে অপশন সিতে টু এনশিওর দ্যাট পাবলিক ডেট ডাজ নট এক্সিড 50% অফ দ্য জিডিপি, এবং অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব। তো অল অফ দ্য অ্যাবাব আমরা সঠিক উত্তর করব 163। নেক্সট আমাদের রয়েছে দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাটিউটারি রিকগনিশন ইন 1992 অন দ্য রেকমেন্ডেশন অফ। তো 1992-তে সেবিকে কিন্তু স্ট্যাটিউটারি রিকগনিশন অর্থাৎ আইনগত স্বীকৃতি দেওয়া হয়। তো কোন কমিটির রেকমেন্ডেশনে সেবিকে দেওয়া হয়েছিল আইনগত স্বীকৃতি? তো অবশ্যই আমরা সঠিক উত্তর করব নরসিমহাম কমিটি, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন রয়েছে 165, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এস্টাবলিশমেন্ট ইয়ার ছিল 1935। 1 এপ্রিল 1935-এ এটা এস্টাবলিশমেন্ট হয় হিলটন ইয়াং কমিশনের রেকমেন্ডেশনে। তো অপশন বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা করব 2018 সালের প্রথম প্রশ্ন, ফিসকাল ডেফিসিট ইজ। তো ফিসকাল ডেফিসিট অ্যাকচুয়ালি কি? তো রেভিনিউ রিসিপ্ট, তার সঙ্গে যদি আমরা ক্যাপিটাল রিসিপ্ট যুক্ত করি এবং তার থেকে যদি এক্সপেন্ডিচার বিয়োগ করি তাহলে আমরা পাবো ফিসকাল ডেফিসিট। বাজেট ডেফিসিটের সঙ্গে আমরা যদি গভর্নমেন্টের যে মার্কেট বরোয়িং রয়েছে এবং লায়াবিলিটিস রয়েছে তাকে যুক্ত করলেও কিন্তু আমরা রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট পাবো। তো অপশন এ এবং বি দুটোই ঠিক। অপশন সিতে রয়েছে প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্ট, এবং প্রত্যেকটাই কিন্তু আমরা সঠিক পেলাম। তো অল অফ দ্য অ্যাবাব, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। 167 রয়েছে এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার। তো দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এক্সপেন্ডিচার বা ব্যয় করা কিসের আন্ডারে পড়বে? তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা অবশ্যই করব নন প্ল্যান এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। 168, ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম হুইচ কান্ট্রি। তো ইন্ডিয়া সবথেকে বেশি সোনা আমদানি করে সুইজারল্যান্ড থেকে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এবং সেকেন্ড পজিশনে রয়েছে ইউএই। নেক্সট আমরা করব 169, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি। তো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা যখন আমরা বের করি তখন নিচের কোন বিষয়টিকে কিন্তু আমাদের কনসিডার করার প্রয়োজন পড়ে না? তো পারচেজ অফ গুডস বাই গভর্নমেন্টের যে গুডস সেটাকে পারচেজ করলে বা প্রাইভেট ইনভেস্টমেন্টের দ্বারা, এবং অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম। সিটিজেনদের কিন্তু এক্ষেত্রে কনসিডার করার কোনো প্রয়োজন নেই জিএনপি বের করার ক্ষেত্রে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 170, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস। তো আরবিআই এর যে ফিনান্সিয়াল ইনক্লুশন রয়েছে তার মধ্যে কোনটি পড়বে? তো গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার। অপশন বিতে রয়েছে ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিড্রেসাল প্রসেস, এবং অপশন সিতে আমরা পাবো ফিনান্সিয়াল যে লিটারেসি সেটাকে ইনক্রিজ করা, এক্সপ্যান্ড করা, এবং প্রত্যেকটাই কিন্তু ইনক্লুশনের আমরা অর্থ পাবো আরবিআই এর মতে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমাদের রয়েছে 171, দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান। তো আমাদের সার্ভিস সেক্টর যেটা রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের মোর দ্যান 50% জিডিপি কিন্তু জেনারেট করে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। তো 172 রয়েছে গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ টেকেন প্লেস থ্রু ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সিকিউশন অফ।
তো সবুজ বিপ্লব হয়েছিল জেলা ভিত্তিক কোন প্রোগ্রামের এক্সিকিউশন বা বাস্তবায়নের মাধ্যমে? তো আইএডিপি ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এবং ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম, এই দুটো প্রোগ্রামের দ্বারা কিন্তু গ্রেন রেভলিউশন বাস্তবায়িত হয়েছিল। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 173 ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড। তো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কোনটা পড়বে না? তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই পড়বে না যে স্টেটকে দেওয়া বিভিন্ন গ্র্যান্টগুলো, ঠিক আছে? বাকি সবগুলোই আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে এটা উত্তর আমরা করব ডিফেন্স এক্সপেন্ডিচার। দেখো ডিফেন্স এক্সপেন্ডিচার কিন্তু এটা ডেভেলপমেন্টের মধ্যে পড়বে না, বাকি সমস্তগুলো কিন্তু আমরা আর কি বলতে পারি কি এগুলো কিন্তু ডেভেলপমেন্টের জন্য। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে ডিফেন্স এক্সপেন্ডিচার। নেক্সট আমরা করব 174 গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফাইন্যান্স মিনিস্টার। তো 2017 সালের 1 জুলাই জিএসটি ইন্ট্রোডিউস করা হয় এবং সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন অরুণ জেটলি। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হলো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতবর্ষের কোন রাজ্যে প্রথমবার। ওকে, তো সেই রাজ্যের নামটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা করব 2019 সালের প্রথম প্রশ্ন আমাদের রয়েছে ইন দ্য লেটেস্ট ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019 রিলিজড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়া হ্যাজ সিকিউরড। তো আমরা দেখলাম ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট এটাকে রিলিজ করে ওয়ার্ল্ড ব্যাংক এবং 2019 সালের রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতের র্যাঙ্ক ছিল কিন্তু 77th এবং বর্তমানে লেটেস্ট রয়েছে 2020 সালের রিপোর্ট এবং সেই অনুযায়ী ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে কিন্তু 63rd। তো এটা মনে রাখতে হবে 63rd 2020 সাল অর্থাৎ লেটেস্ট অনুযায়ী, এবং 2019 সালের রিপোর্টে কিন্তু ভারতের অবস্থান ছিল 77th। নেক্সট রয়েছে পিসিএ স্ট্যান্ডস ফর। তো পিসিএ তার ফুল ফর্ম আমরা করব অবশ্যই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন আমরা করব 177 কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম বা আরসিইপি। এই প্রোগ্রাম সম্পর্কে নিচের যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে সেটাকে তোমাকে বুঝতে হবে কোনটি সঠিক দেওয়া রয়েছে। তো অপশন নাম্বার এতে রয়েছে ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর দ্য চায়না লেড ফ্রি ট্রেড। তো দেখো আরএসিপি সম্পর্কে কিন্তু এই তথ্যটি আমাদের সঠিক রয়েছে। ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকা লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। তো অপশন বি আমাদের ভুল অপশন দেওয়া রয়েছে এবং অপশন সিতে রয়েছে ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দিস কোঅপারেশন ইন্ডিয়ান প্রফেশনালস উইল হ্যাভ এ জব মার্কেট। তো 1 এবং 3 এই দুটো অপশন আমাদের সঠিক রয়েছে আরসিইপি সম্পর্কে। তো 1 and 3 অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখে নেব 178 হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন রিলিজড এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স। তো দেখো এগ্রিকালচারাল মার্কেটিং ইন্ডেক্স এটা রিলিজ করে নীতি আয়োগ। অপশন নাম্বার এ আমরা সঠিক উত্তর করব। নেক্সট কোশ্চেন রয়েছে 179 হোয়াট ইজ ইসিএফ। তো ইসিএফ এর ফুল ফর্ম আমরা পাবো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট কোশ্চেন রয়েছে 2020 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রথম প্রশ্ন দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ। তো পৃথিবীর মধ্যে লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক বললে অবশ্যই আমরা করব ইন্ডিয়া। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 181 when Indian rupee gets depreciated vice versa US dollar it usually makes our। তো দেখো যখন আমাদের ভারতবর্ষের রুপি ভারতীয় যে রুপি তার মূল্য কী হয় ডেপ্রিসিয়েট বা হ্রাস পায় ইউএস ডলারের পরিপ্রেক্ষিতে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের লস হবে। লস হবে মানে কি এক্সপোর্টটা চিপার হবে, আমরা যে রপ্তানি করছি সেটা কিন্তু সস্তা হয়ে যাবে, অর্থাৎ আমরা জিনিস বিক্রি করতে পারবো কম দামে এবং ইম্পোর্ট অর্থাৎ আমরা যেটা কিনবো আমদানি করব সেটা কিন্তু হয়ে যাবে কস্টলিয়ার। ওকে, তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল 181। নেক্সট আমরা দেখে নেব 182 ইকোনমিক রিফর্ম মেজার্স ইন ইন্ডিয়া ওয়াজ ফর্মালি ইন্ট্রোডিউসড ইন। তো অনেকবার এই প্রশ্নটা আমরা পেয়েছি ইকোনমিক রিফর্ম বা এলপিজি পলিসি এই প্রত্যেকটা আমরা করব 1991 জুলাই।
অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এবং প্ল্যান বললে কিন্তু আমাদের 7th প্ল্যান করতে হবে। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে 183, ডিমনিটাইজেশন অফ ₹500 and ₹1000 কারেন্সি নোট ওয়াজ অ্যানাউন্সড অন। তো দেখো 500 টাকা এবং 1000 টাকার যে নোট ছিল সেই নোটবন্দি বা নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল কত সালে? প্রত্যেকেই জানো 2016 সালে। এবার দুটো অপশনে দেওয়া রয়েছে 2016, এটা কিন্তু আগস্টে করা হয়নি, এটা করা হয়েছিল 9th of November 2016। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। নেক্সট আমরা করব 184, দ্য স্লোগান গরিবি হাটাও ইজ কয়েন্ড বাই। তো অবশ্যই গরিবি হাটাও এই স্লোগানটি ছিল ইন্দিরা গান্ধীর 5th প্ল্যানের সময়। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। 185 বলেছে ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাঙ্কস টুক প্লেস ইন। তো দেখো 14টা যে কমার্শিয়াল ব্যাঙ্ক ছিল তাদের ন্যাশনালাইজেশন হয়েছিল 1969-এ। অপশন নাম্বার এ আমরা সঠিক উত্তর করলাম 185। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 186, নন পারফর্মিং অ্যাসেটস বা এনপিএ অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাঙ্কস আর। তো ইন্ডিয়ান যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে তাদের নন পারফর্মিং অ্যাসেট বলতে আমরা কী বুঝবো? তো যে সমস্ত লোনগুলো রিপে করা হয়নি, ঠিক আছে, ফেরত দেওয়া হয়নি উইদিন স্টিপুলেটেড টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা কিন্তু ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে হবে। তো অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমাদের রয়েছে 187, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ পাবলিশড বাই দ্য। তো ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা পাবলিশ করে HDI 1990 সালে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 187। তো 188 রয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফাইন্যান্স মিনিস্টার। তো এর আগেও আমরা প্রশ্নটা দেখলাম যে সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন 2017 সালে অরুণ জেটলি। অপশন নাম্বার এ আমরা সঠিক উত্তর করব। 189, দ্য 100 রুপি কারেন্সি নোট ইন ইন্ডিয়া ইজ সাইন্ড বাই। তো দেখো 100 টাকার যে কারেন্সি নোট রয়েছে ভারতবর্ষে সেটা সাইন থাকে কার? তো অবশ্যই আরবিআই এর গভর্নরের সাইন থাকে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। শুধুমাত্র 1 টাকার কারেন্সি নোট ছাড়া বাকি সমস্ত নোটের মধ্যে কিন্তু আরবিআই এর গভর্নরের সাইন থাকে, এবং 1 টাকার নোটে ফাইন্যান্স মিনিস্ট্রির সেক্রেটারির সাইন থাকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট আমরা করব 190, ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কত? তো সিঙ্গেল ডিজিটে রয়েছে ভারতের ইনফ্লেশন। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। 191, দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর টু ইন্ডিয়া অ্যাজ জিডিপি ইজ। তো দেখো সার্ভিস সেক্টর তার কন্ট্রিবিউশন কিন্তু মোর দেন 50%-এর আগে আমরা করেছি, অর্থাৎ 50 আমাদের হবে না, 60% আমরা সঠিক উত্তর করব 191। নেক্সট আমরা করব 192, ফার্মার সুইসাইড ইন ইন্ডিয়া ইজ ভিউড অ্যাজ অ্যান আউটকাম অফ। তো কৃষকদের যে আত্মহত্যা এটা আমরা কিসের ফলাফল হিসেবে দেখব? তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে এগ্রিকালচারাল যে ডিস্ট্রেস রয়েছে তার জন্য কিন্তু কৃষক আত্মহত্যার যে নাম্বার সেটা দিন দিন ইনক্রিজ হচ্ছে। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব 193, হেড কাউন্ট রেশিও বা HCR ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ এ মেজার অফ। তো হেড কাউন্ট রেশিও এটা আমরা পোভার্টিকে মেজার করতে ব্যবহার করি। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। 194 রয়েছে, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ কনসেন্ট্রেটেড ইন। তো ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট এটা কনসেন্ট্রেটেড রয়েছে কোন সেক্টরে? তো অর্গানাইজড এবং আনঅর্গানাইজড দুটো সেক্টরেই। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 195, দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তো দেখো যদি আমরা জিডিপি মার্কেট প্রাইস থেকে জিডিপি ফ্যাক্টর কস্ট এটার যদি আমরা আর কি বাদ দিই তাহলে আমরা অবশ্যই পাবো নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এক্ষেত্রে কিন্তু সাবসিডিও হতে পারতো, বাট পিএসসি উত্তর নিয়েছিল ইনডাইরেক্ট ট্যাক্স। অপশন বি আমরা সঠিক উত্তর করব। 196, হোয়াট ইজ দ্য লিমিট ফর দ্য অ্যানুয়াল টার্নওভার ফর স্মল এন্টারপ্রাইজেস। তো
তো স্মল এন্টারপ্রাইজেস তার জন্য অ্যানুয়াল টার্নওভার হতে হবে কিন্তু 5 কোটি থেকে 50 কোটির মধ্যে। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এবং 5 কোটির থেকে যদি কম হয় সেটাকে আমরা বলবো মাইক্রো এন্টারপ্রাইজ। তো অপশন এ আমরা কারেক্ট অপশন করলাম 196। নেক্সট কোশ্চেন আমরা করব 197। When was the first industrial policy resolution taken? তো প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন এটা গ্রহণ করা হয়েছিল 1948-এ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। 198 রয়েছে, হুইচ ইজ দ্য ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষের প্রত্যক্ষ কর রয়েছে কোনটি? তো ভ্যাট, জিএসটি, এক্সাইজ ডিউটি এই প্রত্যেকটাই রয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো সঠিক উত্তর আমাদের হবে ওয়েলথ ট্যাক্স, অপশন নাম্বার সি। নেক্সট আমরা করব 199। নীতি আয়োগ ওয়াজ ফর্মড অন। তো নীতি আয়োগ এটা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে এস্টাবলিশ হয়, এবং এটা রিপ্লেস করেছিল বা এস্টাবলিশমেন্ট যদি আমরা ইয়ার দেখি সেটা অবশ্যই 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ ফরমেশন হয়েছিল। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 200, ইনফ্লেশন ইজ। তো মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? তো অবশ্যই মুদ্রাস্ফীতি আমরা করব কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস লেভেল। কোনো একটা কমোডিটি, কোনো একটা বস্তু তার প্রাইস লেভেল যদি কন্টিনিউয়াস ইনক্রিজ হতে থাকে তাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। তো 200টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 201। দ্য রেসপন্সিবিলিটি ফর প্রিন্টিং কারেন্সি নোটস ইন ইন্ডিয়া লাইজ ইন দ্য হ্যান্ড অফ। তো কারেন্সি নোট তার প্রিন্টিংয়ের দায়িত্ব অবশ্যই রয়েছে আরবিআই এর ওপর। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 201। নেক্সট কোশ্চেন আমরা করব 2022-এর প্রথম প্রশ্ন রয়েছে 202। দ্য নেম অফ দ্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো প্রশান্ত চন্দ্র মহলানবিশ তার নাম যুক্ত অবশ্যই কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সঙ্গে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। 203 রয়েছে, দ্য আর্লিয়ার নেম অফ WTO ওয়াজ। তো WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার আগের নাম অবশ্যই গ্যাট। আমরা আজকের ক্লাস শুরু করেছিলাম এই প্রশ্নটা দিয়ে, 2004 সালেও এই প্রশ্নটা এসেছিল, এবং এর আগেও আমরা দেখলাম যে WTO থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে এসছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখে নেব। তো নেক্সট কোশ্চেন আমরা করব 204। সেবি স্ট্যান্ডস ফর দ্য। তো সেবি তার ফুল ফর্ম কী রয়েছে দেখো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে সেবির ফুল ফর্ম, এবং সেবির হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। 1988 12 এপ্রিল সেবি এস্টাবলিশমেন্ট হয়, এবং সেবিকে একটা স্ট্যাটিউটারি রেকগনিশন বা আইনি একটা স্বীকৃতি দেওয়া হয় কিন্তু 1992-তে, সেবি অ্যাক্ট 1992। নেক্সট আমরা করব 205। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBIDC ওয়াজ এস্টাবলিশড ইন। তো 1967 আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 206। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই সেম প্রশ্নটা একই অপশন দিয়ে কিন্তু আমরা এর আগে 2016 কি 17-তে দেখলাম। তো দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে পড়বে নিচের কোন ট্যাক্সটি? তো অবশ্যই কর্পোরেশন ট্যাক্স পড়বে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে, এবং বাকিগুলো কিন্তু অবশ্যই স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, যেমন প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ এবং এক্সাইজ অন অ্যালকোহলিক লিকার। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, কর্পোরেশন ট্যাক্স। 207 রয়েছে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। তো আরবিআই এস্টাবলিশ হয়েছিল 1935। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। 1935 সালের 1 এপ্রিল আরবিআই এস্টাবলিশমেন্ট হয়েছিল হিলটন ইয়ং কমিশন 1934 সালের রেকমেন্ডেশনে। তো 207 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা করব 208। জহর রোজগার যোজনা ফর রুরাল এমপ্লয়মেন্ট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার। তো দেখো জহর রোজগার যোজনা এটাকে স্টার্ট করা হয়েছিল কত সালে? তো 1989 আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি।
এবার দেখো আমাদের যে কোশ্চেন পেপারে কিন্তু 1989 উত্তর ছিল না, সেক্ষেত্রে কিন্তু 1979 পিএসসি উত্তর নিয়েছিল, কিন্তু এটার কারেক্ট অপশন কিন্তু হবে 1989, যেহেতু ওখানে অপশনে ছিল না তাই জন্য। তো এখানে তোমরা কারেক্টটাই মনে রাখবে 1989 JRY, জওহর রোজগার যোজনা। নেক্সট আমরা করে নেব 2023 সাল, অর্থাৎ আমাদের লাস্ট বছরের প্রশ্নগুলো। তো 209 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে, দ্য রেভলিউশন রিলেটেড টু ইনক্রিজ প্রোডাকশন অফ এগস ইন ইন্ডিয়া ইজ। তো দেখো এগ প্রোডাকশনের সঙ্গে যে রেভলিউশন যুক্ত সেটা অবশ্যই সিলভার রেভলিউশন। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে 209। নেক্সট আমরা করব 210, হুইচ সেক্টর কন্ট্রিবিউটেড দ্য মোস্ট to the real gross value added at the basic price in the last decade। তো দেখো লাস্ট ডিকেডে গত দশকে কোন সেক্টর সবথেকে বেশি কন্ট্রিবিউট করেছে গ্রস ভ্যালু অ্যাডেড বেসিক প্রাইসে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন কিন্তু সবথেকে বেশি কন্ট্রিবিউট করেছে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা করব 211, নীতি আয়োগ হ্যাজ রিলিজ দ্য নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স উইথ দ্য সাপোর্ট ফ্রম। তো UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাপোর্টে কিন্তু নীতি আয়োগ রিলিজ করেছে নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 212, which of the following constitutes a capital account in the balance of payment in India। তো ভারতবর্ষে যে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনস্টিটিউট করে নিচের কোনটি। তো ফরেন লোন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এই তিনটে কিন্তু এর মধ্যে থাকবে, কিন্তু রেমিটেন্স কিন্তু যেটা অ্যাব্রোড থেকে আসে সেটা কিন্তু এর মধ্যে যুক্ত নয়। তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে 1, 2 and 4। তো অপশন বি আমরা কারেক্ট অপশন করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব 213, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যানস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বোরোড ফ্রম। তো দেখো 5-year প্ল্যান, তার কনসেপ্ট আমরা যে দেশ থেকে সেই কনসেপ্টটা নিয়েছি সেটা অবশ্যই আমাদের রাশিয়া, তৎকালীন USSR। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 214, which of the following accounts for the highest amount spent on Indian imports। তো ইন্ডিয়ান ইম্পোর্টসের ক্ষেত্রে সবথেকে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করা হয়েছে কোন বিষয়ের ক্ষেত্রে। তো পেট্রোলিয়াম, অয়েল অ্যান্ড লিব্রিক্যান্টস, অপশন নাম্বার ডি আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমাদের রয়েছে 215, ইন দ্য সার্ভিস সেক্টর দ্য মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ। তো দেখো সার্ভিস সেক্টরের ক্ষেত্রে সবথেকে মডার্ন এবং ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি। তো সার্ভিস সেক্টরের মধ্যে আমরা দুটো ভাগ পাই, কোয়াটারনারি এবং কুইনারি, এবং সবথেকে মডার্ন এবং ডেভেলপড বললে কিন্তু আমরা করব কোয়াটারনারি সেক্টর। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, এবং কুইনারি কিন্তু এটা কিন্তু ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু এটা আমরা এই সেক্টরকে ব্যবহার করি। তো 216 রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ডিপার্টমেন্ট ক্রিয়েটেড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2022। তো দেখো 2022 সালে RBI যে নতুন ডিপার্টমেন্ট তৈরি করেছিল তার নাম অবশ্যই আমরা করব ডিপার্টমেন্ট অফ ফিনটেক, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমরা করব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিগার্ডেড অ্যাজ পাবলিক এক্সপেন্ডিচার ইন ইন্ডিয়া। তো পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে নিচের কোনটি পড়বে না। সাবসিডি গিভেন টু দ্য লোকাল সিটি সার্ভিস, ডিফেন্স এক্সপেন্ডিচার, এই প্রত্যেকটাই আমরা করব পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে। নেক্সট আমাদের রয়েছে ইন্টারেস্ট পেমেন্ট অন ন্যাশনাল ডেপ্ট। তো অপশন নাম্বার সি আমাদের কিন্তু কারেক্ট অপশন হবে, এটা পাবলিক এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে না। নেক্সট আমাদের রয়েছে দ্য মেজর শেয়ার অফ এক্সপেন্ডিচার ইন ইউনিয়ন বাজেট 2023 and 4 গোজ টু। তো ইন্টারেস্ট পেমেন্ট আমাদের সঠিক উত্তর হবে, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো ইউনিয়ন বাজেট 2023-24-এ সবথেকে বেশি শেয়ার কিন্তু রয়েছে ইন্টারেস্ট পেমেন্টে। নেক্সট আমাদের রয়েছে 219, হুইচ অফ দ্য ফলোয়িং উড হ্যাভ অ্যান ইনফ্লেশনারি এফেক্ট অন দ্য ইকোনমি। তো ইকোনমিতে একটা ইনফ্লেশনারি এফেক্ট বা মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলবে নিচের কোন অপশনটি। যদি RBI রিলিজ করে নিউ বন্ডস ইন দ্য মার্কেট, তো সেক্ষেত্রে ইনফ্লেশনের কোনো রকম কোনো চেঞ্জেস হবে না।
আরবিআই যদি এসএলআরকে ডিক্রিজ করে দেয় এবং সিআরআর অ্যাবলিউশন করে দেয় তাহলে কিন্তু ইনফ্লেশনের এফেক্ট আমরা পাবো। তো 2 and 4 আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন আমরা করব 220, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যাপিটাল রিসিপ্ট ইন দ্য গভর্নমেন্ট বাজেট। তো গভর্নমেন্ট বাজেটের ক্ষেত্রে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে নিচের কোনটি পড়বে না। তো ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আমরা অবশ্যই গ্র্যান্টকে কিন্তু পাবো না, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা করব 221, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন। তো এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন তার সদর দপ্তর রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে, অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করলাম। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নেক্সট কোশ্চেন আমরা করব 222, হোয়ার ইজ দ্য অ্যাপিলিয়েট বডি অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO লোকেটেড। তো এটা আমরা করব সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপিলিয়েট বডি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রয়েছে 223, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাইলট ফেজ অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। তো ডিজিটাল কমার্সের যে ওপেন নেটওয়ার্ক রয়েছে তার পাইলট ফেজের জন্য কোন মিনিস্ট্রি অ্যাসোসিয়েটেড। তো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে 223। নেক্সট আমরা করব 224, financial instrument that generate proceeds for investment in environmentally sustainable project are called। তো গ্রিন বন্ডস আমাদের সঠিক উত্তর হবে পরিবেশগতভাবে সাস্টেনেবল যে প্রজেক্ট রয়েছে সেখানে বিনিয়োগের জন্য কিন্তু গ্রিন বন্ড আমরা পাই। নেক্সট আমরা করব 225, দ্য মেজর সোর্স অফ রেভিনিউ ইন 2022 and 3 ওয়াজ। তো সবথেকে বেশি রেভিনিউ কিন্তু জেনারেট হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স থেকে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 226 এবং আজকের শেষ প্রশ্ন, অল রেভিনিউস রিসিভড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট বাই দ্য ওয়ে অফ ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, মানি বোরোড অ্যান্ড রিসিভড ফ্রম লোনস গিভেন বাই দ্য গভর্নমেন্ট ফ্লো ইনটু। তো কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাপ্ত সমস্ত রাজস্ব, যেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, বা সরকার কর্তৃক প্রদত্ত ঋণ থেকে ধার করা অর্থ এবং প্রাপ্তি, এই প্রত্যেকটা কিন্তু ভারতবর্ষের কনসলিডেটেড ফান্ডের মধ্যে পড়বে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো। তো এই ছিল আমাদের লাস্ট 20 বছর WBCS প্রিলিমসের 226টি ইকোনমির প্রশ্ন। আশা করি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম। তো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাই।